ওকে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের সবচাইতে ইন্টারেস্টিং এবং স্পেশাল এবং একাধারে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচটা আসলে কেন যারা প্রয়োজন সর্বস্তরের শিক্ষার্থীর জন্য, বিশেষ করে যারা এসএসসি, এইচএসসি কিংবা জিএসসি বা জব সিকার যারা আছে তাদের জন্য কেন প্রয়োজন সেটা আগে আমরা একটু দেখে নিই কেন প্রয়োজন। তো এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা বক্সে এটা শব্দ আছে, উইথ গুলো এবং উইদাউট গুলোর আলোকে আমরা পার্ট অফ স্পিচটা কেন ইম্পর্টেন্ট সেটা যদি আলোচনা করতে চাই। এখানে বক্সে চারটা শব্দ আছে: সাকসেস, ইম্পর্টেন্স, হ্যাপি এবং গ্রো। এখানে যেটা প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্নে এখানে ভালো মতো করে দেখেন। টু গেট গ্যাপ ইন লাইফ ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড, ডিজিটাল বাংলাদেশ ইজ র্যাপিডলি। সো এখানে আমাকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেয়া আছে, একটা ক্লু দেয়া আছে যেটা উইথ ক্লুর মধ্যে পড়ে। আমাকে কিছু অপশন দেওয়া আছে চার, কিন্তু আমার গ্যাপ আছে 2টি। এখানে আমাকে চুজ করতে হবে, তাহলে কোনটা কোথায় বসবে সেটা চুজ করতে হবে। তাহলে এটা আমরা এখন কিভাবে চুজ করব, সমাধানের প্রসেসটা কি? যেমন আমরা এখানে যদি দেখি প্রথমটা গেট। এখানে গেট, গেট একটি ভার্ব। ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? নাউন বসে। ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। সো আর বক্সে এখানে কি আছে? বক্সে আছে সাকসেস। বক্সে যে সাকসেসটা আছে সেই সাকসেসটা হচ্ছে নাউন এবং সাকসেসফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি বসাবো? যেহেতু গেটটা ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হিসেবে কি বসে? অবশ্যই নাউন বসে। তাহলে এখানে আমরা কি বসাবো? আমরা এখানে গ্যাপ সাকসেস বসাবো। গেট সাকসেস ইন লাইফ, ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড, দেন ডিজিটাল বাংলাদেশ ইজ। এখানে ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্বিতীয় টেকনিকটা আমরা কিভাবে সলভ সেটা দেখি। ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। অ্যাম ইজ আর এরপরে কাজ চলমান বোঝাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাই এখানে গ্রো আছে, এখানে ভার্বটা দেওয়া ছিল গ্রো। এখানে ভার্ব দেওয়া ছিল গ্রো। আমরা যদি একটু জুম আউট করে দেখি, এখানে ভার্বটা দেওয়া ছিল গ্রো। তো আমার এখানে কি প্রয়োজন? যেহেতু অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে কন্টিনিউয়াস প্রসেস বোঝাচ্ছে, সো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দ্যাট মিনস ডিজিটাল বাংলাদেশ ইজ র্যাপিডলি। এখানে ডিজিটাল বাংলাদেশ ইজ গ্রোয়িং র্যাপিডলি। দ্রুততার সাথে ডিজিটাল বাংলাদেশ কি হচ্ছে? সামনের দিকে আগাচ্ছে বা বিস্তার লাভ করছে। তো আমরা তাহলে খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি, বুঝতে পারছি যে পার্ট অফ স্পিচটা আসলে কেন গুরুত্বপূর্ণ। সো আমরা পার্ট অফ স্পিচটা আলোচনা করার শুরুতে আরো কিছু বেসিক সম্পর্কে জানবো ইংলিশ গ্রামারে, একদম বেসিক লেভেল থেকে। সেটা হচ্ছে পার্ট অফ স্পিচটা কি? পার্ট অফ স্পিচটা হচ্ছে একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে ডিফারেন্ট পার্ট অফ স্পিচ বলে থাকে। আমি যদি এখানে একটা সেন্টেন্স দেখি, মার্ক করি, এই যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি মার্ক করি, এখানে ওয়ার্ড আছে কতগুলো? টু আছে, গেট আছে, ইন লাইফ ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড। সবগুলো কিন্তু একটি শব্দ। এই প্রত্যেকটা শব্দকে কিন্তু ডিফারেন্ট পার্ট অফ স্পিচ বলা হচ্ছে। তো কোনটা কোন পার্ট অফ স্পিচ এবং পার্ট অফ স্পিচটা কি সেটা বিস্তারিত আমরা আজকের ক্লাসে শিখবো। তাহলে শুরু করা যাক একদম বেসিক লেভেল থেকে পার্ট অফ স্পিচ পর্যন্ত। দেখো, আমরা শব্দটা কি সেটা আগে ভালো মতো করে বুঝতে হবে, বা ওয়ার্ডটা কি। এখানে আমরা কয়টা ওয়ার্ড দেখলাম? একটা বাক্যকে ভাঙলে কি পাচ্ছি আমরা? বাক্যকে ভাঙলে আমরা পাচ্ছি ওয়ার্ড। ওয়ার্ডকে ভাঙলে কি পাচ্ছি? ওয়ার্ডকে ভাঙলে আমরা পাচ্ছি বর্ণ বা লেটার। এই লেটার থেকে আমরা শুরু করব আজকের আলোচনা। তাহলে লেটার বা বর্ণ, লেটারটা কি? ভাষার ক্ষুদ্রতম একক লেটার বলে। ইংরেজি ভাষার 26টি লেটার আছে, এটা হচ্ছে এ থেকে জেড। এখন লেটারটা কি আমরা একটু ভালো মতো করে দেখি। এখানে যেমন আমরা একটি শব্দ চুজ করলাম, গ্রোয়িং। এই গ্রোয়িংটাকে ভাঙলে, গ্রোয়িংটা বাক্য থেকে একটা শব্দ চুজ করেছি। এই গ্রোয়িংটাকে ভাঙলে জি পাচ্ছি, আর পাচ্ছি, ও পাচ্ছি, ডাব্লিউ আই এন জি। বর্ণগুলো পাচ্ছি। এই বর্ণগুলোকে ছোট ভাবে ভাঙা যাচ্ছে, আর কিন্তু ছোট অংশে ভাঙা যাচ্ছে না। তো বাক্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ বা লেটার। ওকে, এই লেটারটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একককে লেটার বলে। তাহলে লেটারকে আমরা সহজে বুঝতে পারলাম যে ভাষার ক্ষুদ্রতম। একটা সেন্টেন্সকে চুজ করলাম, ভাষার একটা অংশ, একটা সেন্টেন্স। সেন্টেন্সকে চুজ করলাম হচ্ছে কি, কোন এখানে একটা সেন্টেন্সকে চুজ করলাম ভাষার একটা অংশ হিসেবে। সেন্টেন্সকে চুজ করে আমরা ওয়ার্ড পাচ্ছি। ওয়ার্ডকে ভাঙলে আমরা লেটার বা বর্ণ পাচ্ছি। আমরা সেই আলোচনাটা শুরু করব লেটার থেকে। তাহলে
বোঝা যাচ্ছে লেটারটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক লেটার বলে। ইংরেজি ভাষায় 26টি লেটার আছে, যেটা এ থেকে জেড পর্যন্ত। এখন এই যে লেটার গুলোকে ভাওয়েল এবং কনসোনেন্টে ভাগ করা যায়। যেমন ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে 5টি, এগুলো এ ই আই ও ইউ। এখন এদেরকে ভাওয়েল কেন বলা হয়? দেখো, এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল ব্যতীত কিন্তু কনসোনেন্ট গুলো কিন্তু উচ্চারিত হচ্ছে না। আমি যদি বি উচ্চারণ করতে যাই তখন কিন্তু আমার ই আসতেছে। সি উচ্চারণ করতে গেলে লাস্টে কিন্তু ই আসতেছে। ডি উচ্চারণ করতে গেলে লাস্টে ই আসতেছে। অর্থাৎ এই ভাওয়েল ব্যতীত কিন্তু কনসোনেন্ট গুলো উচ্চারিত হচ্ছে না। সো ভাওয়েল কি কি বলা হয়? তাহলে দেখো, ভাওয়েল কাকে বলা হয়? অর্থাৎ যে বর্ণগুলো কিন্তু নিজে নিজে উচ্চারিত হতো, অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হচ্ছে না, এগুলো কিন্তু ভাওয়েল। আর কনসোনেন্ট কি? এদের সাহায্য ছাড়া অন্য বর্ণগুলো উচ্চারিত হতে পারে না। ফলে এই আই ও ইউ এই 5টি ভাওয়েল ব্যতীত বাকি যে 21টি লেটার বা বর্ণ আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন এই যে লেটার মিলে, যেমন দেখো এখানে বুক, এটা একটা শব্দ। এই শব্দকে ভাঙলে আমরা কি পাচ্ছি? বি পাচ্ছি, ও পাচ্ছি, দুইটা ও এবং কে। এটাকে বলা হচ্ছে শব্দ। তাহলে শব্দটা কি এক বা একাধিক বর্ণের সমষ্টি? এখানে বর্ণ আছে মোট 4টি। তাহলে 4টি বর্ণের সমন্বয় এখানে হচ্ছে একটা শব্দ। শব্দের বৈশিষ্ট্য কি? এক বা একাধিক বর্ণের সমষ্টি যা একটা নির্দিষ্ট অর্থ আছে এবং যেটা বাক্যে একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে এক বা একাধিক লেটার একত্রে বসে যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। হুম, হুম। কিন্তু এগুলো যদি আমি ওলট পালট করে লিখি, যেমন এ ও বি ও, তাহলে কিন্তু সেটা ওয়ার্ড হবে না, কারণ নির্দিষ্ট অর্থ দিচ্ছে না। তাহলে শব্দের বৈশিষ্ট্য কি? শব্দের বৈশিষ্ট্য 3টি: এক বা একাধিক বর্ণের সমষ্টি যেটা উচ্চারণযোগ্য বা নির্দিষ্ট অর্থ থাকে। এখন এই বর্ণগুলো মিলেই ওয়ার্ড তৈরি হয়, এবং ওয়ার্ড মিলেই সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। তাহলে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। একটি সেন্টেন্সের প্রধানত দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, যার সম্পর্কে কিছু বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়ে থাকে। যেমন করিম রিডস এ বুক, এখানে পুরাটা একটা বাক্য ছিল। এখন রিডস এ বুক কার সম্পর্কে বলা হচ্ছে? করিম সম্পর্কে বলা হচ্ছে। যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে রিডস এ বুক সম্পর্কে বলা হচ্ছে? করিম সম্পর্কে। সো রিডস এ বুক, এটা হচ্ছে প্রেডিকেট। এখন আমরা যেটা করব, তাহলে আমাদের বাক্যের আলোচনা করা এখানে শেষ। এখন বাক্য আবার 5 প্রকার আছে অর্থভেদে, আবার গঠন ভেদে হচ্ছে 3 প্রকার। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো পড়বো। এখানে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে তাদের কাজ অনুযায়ী যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তাদেরকে পার্ট অফ স্পিচ বলে। কি কয় প্রকার পার্ট অফ স্পিচ? 8 প্রকার। মোস্ট ইম্পর্টেন্ট, পার্ট অফ স্পিচ কত প্রকার? পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। প্রথমত পার্ট অফ স্পিচের প্রথমটা হচ্ছে নাউন, এটা বাংলা হচ্ছে বিশেষ্য পদ। পার্ট অফ স্পিচের বাংলা হচ্ছে পদপ্রকার। সো ওয়ান অফ দেম নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউন বলতে অ্যাকচুয়ালি কি বোঝে? নাউন বলতে কোনো কিছুর নাম নাউন বলে। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, স্থান বা অবস্থার নাম। যেমন ঢাকা, রহিম, ওয়াটার, অনেস্টি, এগুলো কিন্তু নাউন। নাউনের আবার ক্লাসিফিকেশন আছে: নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই নাউন এর বিস্তারিত পার্ট আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলো থেকে আশা করি তোমরা দেখে নিবে। আহ দেন আমরা আলোচনা করব হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা কি? সর্বনাম। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউন, এখানে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি শব্দটাকে, দেখো নাউন বলতে কোনো কিছু নাম, আর প্রো অর্থ পরিবর্তে, তাহলে নামের পরিবর্তে যেটা বসে, দ্যাট মিনস নাউনের পরিবর্তে যা বসে তাকে নাউন বলে। যেমন হি, সি, দে, উই। হি, সি, এটা কিন্তু এই ওয়ার্ড গুলো প্রত্যেকটি কোনো না কোনো নাউনের পরিবর্তে বসেছে। যেমন হি রহিম বা করিমের পরিবর্তে বসতে পারে, রহিমা বা টিনের পরিবর্তে টি বসতে পারে, বা তাদের সবার পরিবর্তে নাউনগুলোর পরিবর্তে দে বসতে পারে। এগুলো হচ্ছে নাউনের পরিবর্তে বসে।
অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে নাম বিশেষণ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ বোঝাবে, গুণ বোঝাবে, সংখ্যা, অবস্থা বা পরিমাণ বোঝায়, কে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হি ইজ এ গুড বয়, এটি বাক্য। এই বাক্যে বয়টা হচ্ছে নাউন, সাধারণত কমন নাউন। এখন এই গুড, এই ওয়ার্ডটা এই বয় সম্পর্কে বলতেছে, বয়ের একটা কি বলছে, গুণ বোঝাচ্ছে, সো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আরো একটা বিষয় বলে রাখি, পার্ট অফ স্পিচটা আমাদের মডিফায়ারের ক্ষেত্রেও খুবই কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি পার্ট অফ স্পিচটা ভালো মতো করে বুঝতে পারো, উইথ ক্লু উইদাউট ক্লুর পাশাপাশি মডিফায়ারও কিন্তু খুব ভালো মতো করে এটা কাজে লাগে। এটা মডিফায়ার যখন আমরা করি তখন বিস্তারিত বুঝতে পারবা তোমরা। তাহলে এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন ভার্ব। ভার্বটা অ্যাকচুয়ালি কি? ভার্ব হচ্ছে যেটা দ্বারা কোনো কিছু করা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, এটাই হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব না। ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য গঠন করা পসিবল না। এই উই, এখানে হচ্ছে এই বাক্যে ভার্ব, উই ছাড়া কিন্তু কোনো বাক্য হবে না, এটা তখন ফ্রেজ হয়ে যাবে। সো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আলোচনা আমরা শুধু পার্ট অফ স্পিচের মধ্যে রাখারই চেষ্টা করব। এটা একটা ব্রড আলোচনা, আমরা প্রাথমিকভাবে শুরু করেছি, বিস্তারিত আমরা প্রতিটা ক্লাসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আই গো টু স্কুল, এখানে গো হচ্ছে ভার্ব। কেন? এই গো দ্বারা কি বোঝাচ্ছে? কোন একটা কাজ বোঝাচ্ছে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা কাজ, এটা কাজ বোঝাচ্ছে। দে আর প্লেইং, এখানে আরটা হচ্ছে ভার্ব, কারণ তাদের খেলা করছে। এখানে কোনো কিছু করা বা হওয়া বা থাকা বোঝায়, এটাই হচ্ছে ভার্ব। আর ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য সম্ভব না। ভার্বের আবার অনেক ক্লাসিফিকেশন আছে, যে পার্টটা রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব। সে পার্টটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা যখন আলোচনা করবো ক্লাসগুলো নিয়মিত ইনশাআল্লাহ আপলোড দিব, তোমরা সবাই ওখান থেকে দেখে নিবে। তারপর অ্যাডভার্ব, যেটা বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড, ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব বিশেষায়িত করে, অর্থাৎ কাজটি কখন, কোথায় বা কিভাবে হচ্ছে সে সম্পর্কে তথ্য দেয়, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে এখানে বোঝার চেষ্টা করি। হি ওয়ার্কস স্লোলি, এখানে ভার্ব হচ্ছে ওয়ার্কস। কেন? কারণ এই ওয়ার্কস দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে। হি ওয়ার্কস স্লোলি। এখন হি বা সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এখন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, হি ওয়ার্কস, সে হাঁটে, কিভাবে হাঁটে? তাহলে উত্তর কি হবে? ধীরে হাঁটে। তাহলে এই যে স্লোলি, স্লোলি হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব। একটা বিষয় আমরা একটু নোট করে নিতে পারি, স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এল ওয়াই থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। তারপর আমরা আলোচনা করব প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। যে ওয়ার্ড নাউন বা নাউনের আগে বসে বাক্যের সাথে অন্যান্য সম্পর্ক তৈরি করে সেটা হচ্ছে প্রিপোজিশন। এখানে এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, পজিশন বলতে অবস্থান, আর কি বলতে পূর্বে, তাহলে পূর্বে অবস্থান। আর পূর্বে অবস্থান, পজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে। তাহলে প্রিপোজিশনের পরে কি বসবে? প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বসবে বা প্রোনাউন বসবে। এখানে নাউন না বসে নাউন ফ্রেজ বসেছে। আর ফ্রেজটা কি, আমরা যেটা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি তারপর একটু বলে দেই। যেমন দা হচ্ছে একটা ওয়ার্ড, টেবিল একটা ওয়ার্ড, এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই। সো এটা হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড যার মধ্যে কোনো ভার্ব থাকে না, সেটা হচ্ছে ফ্রেজ। সো দা টেবিল, এখানে হচ্ছে নাউন ফ্রেজ, কারণ নাউন পজিশনে বসেছে। আর এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনটা কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের সাথে অন্যান্য পদের সম্পর্ক তৈরি করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখানে অনটা প্রিপোজিশন, অন তার পূর্বে বসেছে নাউন, না বসে এখানে নাউন ফ্রেজ বসেছে। তাহলে নাউন ফ্রেজের আগে বসে বাক্যের সাথে অন্যান্য পদের সম্পর্ক নির্দেশ করছে, যেমন ইজটা এখানে ভার্ব, এবং দা বুক এটা একটা ফ্রেজ যেটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। তো এটা কিন্তু নাউন ফ্রেজ, কারণ নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট পজিশনে বলতে বসে। তো এই যে ফ্রেজ, নাউন ফ্রেজ কোথায় বসে বা কোন পজিশন গুলোতে বসবে, এগুলো কিন্তু ক্যাথারে যেমন উইথ ক্লু এবং উইদাউট ক্লুর জন্যই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এটা কিন্তু মডিফায়ারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা বিস্তারিত মডিফায়ারের ক্ষেত্রে আলোচনা করে থাকবো। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি নেক্সট পার্টে কনজাংশনটা কি। কনজাংশন, কনজাংশনটা হচ্ছে যে শব্দ, দুটি শব্দ বাক্যে যুক্ত করে, সেটাকে বলা হচ্ছে কনজাংশন। কনজাংশন। সো এখানে দেখো রহিম এন্ড করিম আর ফ্রেন্ডস। তো এখানে রহিম হচ্ছে নাউন,
করিম হচ্ছে নাউন, এখানে অ্যান্ড দিয়ে রহিম এবং করিমকে, এই দুইটা ওয়ার্ডকে বা দুইটা পার্ট অফ স্পিচকে যুক্ত করেছে। সো এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। আশা করি বুঝতে পেরেছো। দেন আই অ্যাম সো, আই অ্যাম ইল, সো সরি আই অ্যাম ইল, এখানে একটা বাক্য, আই ক্যান নট গো, আমি যেতে পারি না, এটা একটা বাক্য। সো এটা একটা বাক্য, আই ক্যান নট গো এটা একটা বাক্য, এবং এই দুইটা বাক্যকে কানেক্ট করেছে সো। তো এই সোটাও কিন্তু এখানে কি কনজাংশন। কনজাংশনকে কানেক্টরে বলা যায়, যে কানেক্টর কি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে, যুক্ত করে। সো কনজাংশনকে কানেক্টরে বলা যায়, যেটা কানেক্টর পার্টে আমরা বিস্তারিত আরো আলোচনা করবো এবং সেখানে এর প্রয়োগগুলো দেখবো। দেন ইন্টারজেকশন, ইন্টারজেকশনটা কি? এটা হচ্ছে আবেগ সূচক অব্যয়, যা দ্বারা মনের আকস্মিক ভাব, দুঃখ, আনন্দ, ঘৃণা, বিস্ময় প্রকাশ পায়। যেমন দেখো, হুররে, উই অন, এটা একটা পুরোটা বাক্য, লাস্টে ফুল স্টপ আছে, so এটা বাক্য, পরিপূর্ণ বাক্য। কিন্তু এই হুররে দ্বারা আমরা বলেছিলাম বাক্যের একটা সিঙ্গেল ওয়ার্ড বা প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। এখানে উইটা হচ্ছে প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে বসেছে, অনটা হচ্ছে ভার্ব, এবং এই হুররেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কারণ এটা দ্বারা একটা কি মনের আকস্মিক ভাব, দ্যাট মিনস আমরা যে খেলায় জয়লাভ করেছি, এটা আনন্দ প্রকাশ পাচ্ছে। প্রতিটা সিঙ্গেল ওয়ার্ডে ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। এখানে নেক্সট সেন্টেন্সে অ্যালাস হি ইজ ডেড, এখানে নেক্সট সেন্টেন্সে অ্যালাস হি ইজ ডেড, এই সেন্টেন্সে দেখো এটা হচ্ছে নাউন, ইজটা হচ্ছে ভার্ব, এবং ডেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো এই যে অ্যালাস, এই অ্যালাসটা হচ্ছে কিন্তু এখানে ইন্টারজেকশন, কারণ একটা আবেগ বা অনুভূতি বোঝাচ্ছে। ওকে, তাহলে এই ছিল বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তীগুলোতে যখন অন্যান্য টপিকস গুলো আলোচনা করব, তখন ওয়ান বাই ওয়ান আলোচনা করব। যে ক্লাসগুলো দেখার সবার আমন্ত্রণ থাকবে। তাহলে আমরা শর্টকাটে এখন আরেকটি বিষয়টা একটু জেনে নেই, সহজে চেনার উপায়টা কি পার্ট অফ স্পিচের মধ্যে। দেখো, নাউন দ্বারা কি বোঝায়? নাউন দ্বারা কোনো কিছু নামকে বোঝায়, যেটা হচ্ছে পেন, লাভ, সিটি। নাউনটা কি? যেটা নামের পরিবর্তে বসে, যেমন আই, আমার তো একটা নিজস্ব নাম আছে। ইউ, আমার তো একটা নিজস্ব নাম আছে। হি, হি তো একটা নিজস্ব নাম আছে, নামের পরিবর্তে বসেছে, এগুলো প্রোনাউন। আর অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ বর্ণনা করে, কাকে বর্ণনা করে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, আকার, আকৃতি, সংখ্যা বোঝে। যেমন ব্রেভ ম্যান, ম্যানটা নাউন থাকবে, ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ভার্ব, ভার্ব বলতে কি কোনো কিছু করা বা কাজ করা, এখানে ইট, স্লিপ। অ্যাডভার্বটা হচ্ছে কাজ কিভাবে হয় বলা, ফার্স্ট, নাও, ভেরি। পজিশনটা কি? যেটা নাউন বা নাউনের ফ্রেজের পূর্বে বসে বাক্যের সাথে অন্যান্য পদের সম্পর্ক নির্দেশ করে, সেখানে হচ্ছে প্রিপোজিশন। অ্যাট, ইন, আন্ডার, এগুলো হচ্ছে প্রিপোজিশন। কনজাংশনটা যেটা দুইটা সেন্টেন্স বা দুইটা পার্ট অফ স্পিচকে যুক্ত করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। এটা ছিল আজকের ক্লাসের আমাদের বিস্তারিত আলোচনা। আমি সবাইকে সাজেস্ট করবো ক্লাসগুলো থেকে তোমরা নোট করে রাখবে, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।